আজ থেকে ঠিক 1 মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার বুলডোজারের ব্রেক কষেছিলেন, মনে আছে আপনাদের? 27শে জুন মুখ্যমন্ত্রী বলেছিলেন ওই ফুটপাতে যারা জবরদখল করে রয়েছেন বা ফুটপাতে যারা দোকানপাট চালাচ্ছেন তাদের মাসখানেক সময় দিতে হবে। 1 মাস, সেই সময়সীমাটা শেষ হচ্ছে আজ। কাল থেকে আবার ফুটপাতে ওই গরিব মানুষের দোকানে বা ঝুপড়িতে বুলডোজার তার মানে চলতেই পারে। দেখুন, যে কোনো জায়গা যদি জবরদখল মুক্ত করতে হয় তাহলে সরকারের যেটা করার সেটা সরকার করতেই পারে, তাতে কিছু বলার নেই। বলার মতো জায়গা একটাই, সরকারি জায়গা পুনরুদ্ধারে বুলডোজার যদি আইনি বেআইনি না বুঝে ওরা বোঝে তাহলেই তো মুশকিল। কারণ উচ্ছেদ অভিযান যদি আইনি বেআইনি দেখে তাহলে বাঁকুড়ায় এই 18টা পরিবারের জমি পুনরুদ্ধার হওয়াটা জাস্ট সময়ের অপেক্ষা হওয়া উচিত। বিশেষ করে আমরা যখন খবরটা দেখাচ্ছি, বিতর্কের ফয়সলা তো হয় উচিত। আমরা খবর দেখালে কিন্তু কাজ হয়, জানেন তো। আমরাই দেখিয়েছিলাম কীভাবে একটা পুকুরের একাংশ বুঝিয়ে পেল্লাই বাড়ি হাঁকিয়েছেন আড়িয়াদহের জয়ন্ত সিং। আমাদের ক্যামেরার সামনেই কামারহাটির পুরপ্রধান গোপাল শাহ প্রথম বলেছিলেন জয়ন্তের বাড়িটা বেআইনি, কারণ ওই বাড়ির প্ল্যান নেই, কোনো অনুমোদন নেই, কেউ চায়ও নি, তার মধ্যে বাড়িটা তৈরি হয়ে গেছে। জয়ন্তের ওই বাড়িতে অবশেষে নোটিশ ঝুলিয়েছে কামারহাটি পুরসভা। দিলীপ মুখোপাধ্যায় নামে একজন ব্যক্তির জমি ওটা। সেই জমিতে ওই বাড়িটা উঠেছে বলে দিলীপ মুখার্জিকেও পুরসভায় ডেকে পাঠানো হয়েছে। শোনা যাচ্ছে কামারহাটির পুরকর্তারা নাকি ভেবেই পাচ্ছেন না কি করে একটা প্ল্যানহীন বাড়িতে জল আর বিদ্যুতের কানেকশন পৌঁছলো, কারা দিল। কত অবাক হচ্ছে লোকজন। আচ্ছা, কামারহাটি পুরসভা কি বলতে চায় যে সরকারি দফতরের কাজে কর্মেই বিশ্বাসের অভাব রয়েছে? এমনও তো হতে পারে জেলবন্দি জয়ন্ত সিং মনে মনে কামারহাটির পুর কর্তৃপক্ষকে বলছে, ব্রুটাস তুমিও জয়ন্তের কীর্তকলাপ সামনে আসার পর তার সঙ্গে দূরত্ব একটা তৈরি করেছিলেন কিন্তু মদন মিত্র, সৌগত রায়ের মতো তৃণমূল নেতারা। এখন যদি বেআইনি বলে জয়ন্তের সাধের বাড়িতে বুলডোজার চলে তাহলে আড়িয়াদহের জয়ন্ত ভাবতেই পারে কাজের সময় যারা তাকে দিয়ে কাজ করালো তার সঙ্গে একই মঞ্চ শেয়ার করলো, সেই তারাই এই কামারহাটি পুরসভার কর্তারাই কাজ পুরোতেই তাকে পাজি ভাবতে শুরু করলেন। হ্যাঁ, অন্তত আজ যেভাবে সংবাদ মাধ্যমের সামনে যত একদম চুপ করে রইল তাতে কিন্তু মনে হচ্ছে তার বুকের ভেতর ইতিমধ্যেই বুলডোজার চলতে শুরু করে দিয়েছে। ভেঙে দিচ্ছে, কি বলবেন? জয় তোমার সাদা বাড়ি ভেঙে দিচ্ছে, কি বলবে? জয় সাদা বাড়ি ভেঙে দিচ্ছে, কি বলবে? জয়ন্ত কি বলবে? দেখুন, আসলে জয়ন্ত তিনি নিজে চুপ করে থাকতে পারেন, তিনি হঠাৎ করে বদলে যাওয়া আচরণে ধাক্কা খেতে পারেন, কিন্তু নেতারা যে কখন কি আচরণ করেন সেটা যে কোনো রকম বাধা ধরার নিয়ম হয় না, সেটা তো দিকে দিকে বিভিন্ন সময়ে প্রমাণিত। এই যে জলপাইগুড়িতে, সেখানে একটা ওয়ার্ডে, জলপাইগুড়ি শহরের একটা ওয়ার্ডে একটা বড় দলবদল করিয়েছিলেন সেখানকার জেলা তপশিলি সেলের সভাপতি কৃষ্ণ দাস। এবার যার ওয়ার্ড, সেই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বলছেন ওই যাদের তিনি বিজেপি বলে দলবদল করিয়েছেন সেটা পুরো ভুয়ো, ওখানে কোনো অত লোকই নেই। আচ্ছা, দলবদলও যদি ভুয়ো বলে প্রমাণিত হয় তাহলে একটা কথা তো না জিজ্ঞেস করে থাকা যাবে না, জানতেই তো হবে ভুয়ো কয় প্রকার আর কি কি। দেখুন, এটাই বাকি ছিল, দলবদলটা ভুয়ো। এ রাজ্যে ভুয়ো ডাক্তার, ভুয়ো ইঞ্জিনিয়ার, ভুয়ো পুলিশ, এমনকি ভুয়ো আমলা গ্রেফতার হওয়ারও উদাহরণ রয়েছে। ভুয়ো নিয়োগের অভিযোগে চাকরি বাতিলের উদাহরণও রয়েছে। যেরকম এই পুর নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্ত করে সিবিআই খুঁজে বার করেছে যে রাজ্যের 17টা পুরসভায় 3650 জনের মধ্যে 1834 জনেরই নিয়োগপত্র নাকি ভুয়ো। পুরোটাই ভুয়ো আর কি। সব থেকে বেশি ভুয়ো নিয়োগ নাকি দক্ষিণ দমদম পুরসভায় হয়েছে বলে দাবি করেছেন তদন্তকারীরা। এবার দক্ষিণ দমদম পুরসভায় এরকম 29 জনের চাকরি হয়েছে যারা মৌখিকে শূন্য পেয়েছিলেন। এসএসসি বা টেট দুর্নীতির তদন্তে নেমে সিবিআই কি আবিষ্কার করেছে জানেন? অনেকে ফাঁকা খাতা দিয়ে, মানে ফাঁকা খাতা একদম জমা দেওয়াটা এখানে আর্টের পর্যায়ে নিয়ে গেছে। তারা দিয়েছেন, নম্বর পড়ে গেছে, ম্যাজিক আর কি। আর এই পুরো দুর্নীতির তদন্তে হদিশ মিলল
মৌখিকে শূন্য পেলেও চাকরি হয়েছে। প্রশ্ন কিভাবে হয়েছে জানেন, সেটাও অসাধারণ। কোনো প্রশ্ন সেট টেট করার জন্য বাকি লোকের দরকার নেই। যে অয়নশীলের নাম সব থেকে বেশি উঠছে এই সমস্ত কিছু গণ্ডগোলের মাথা হিসেবে, তিনি নাকি তার নিজের লোকজনকে নিয়ে ওই 2-4টে বৈঠই ঘেঁটে প্রশ্ন করে দিতেন, যা পারে লিখে দাও না, কোনো ব্যাপার না, আর বাকি মৌখিক শূন্য পেলেও চলবে। দমদম পুরসভায় চাকরিপ্রাপ্ত সেই স্পেশাল 29 জনের নিয়োগের অর্ডারেও নাকি একই দিনে সই করেছিলেন পুরসভার তৎকালীন পুরপ্রধান পাঁচুরায়। গতকাল পাঁচুরায় দাবি করেছিলেন যে নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্য স্তরে। আজ বলছেন তিনি সই করেছিলেন এই পর্যন্ত তার মনে আছে, বাকি কথা তার স্মরণে নেই। আচ্ছা, পুরসভায় ভুয়ো নিয়োগ কিভাবে হলো? পুরসভা স্তরে নাকি রাজ্য স্তরে নিয়োগের সিদ্ধান্ত হলো? এসব কথা জানতে তারা তো অয়নশীলের সঙ্গে কথা বলতে হবে। তার পরিকল্পনাতেই নাকি এই রকম সব চাকরি বাকরি হয়েছে। কিন্তু পাঁচুরায় তিনিও তো যেটা বলছেন, তিনি গতকাল সরকারের দিকে আঙুল তুলেছিলেন, আজকে তিনি বলেছেন যে একটু সার্কাস্টিকভাবে বলেছেন আর কি, যে সই যখন তার, তিনি তো আর সেটাকে কোথাও গিয়ে অগ্রাহ্য করতে পারবেন না, ফলে তার ফল তাকে ভুগতেই হবে। মানে পারিপার্শ্বিকের প্রভাবে, যেটা তিনি বলেছেন, পারিপার্শ্বিক পরিস্থিতির প্রভাবে তিনি নিয়োগের অর্ডারে সই করেছিলেন, সেই পারিপার্শ্বিকতার প্রভাবে আমাদের সবাইকেই ভুগতে হবে, এটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি।